যে বাংলাদেশ পৃথিবীর যে কোনো দেশের চাইতে বা দেশের তুলনায় একটা বেহেশত সমতুল্য দেশ। আমি হতাশবাদী নই, আমি আশাবাদী মানুষ। সেই জন্য আমরা কিন্তু আমাদের দেশ নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখি। সময়ের প্রয়োজনে পরিস্থিতির পরিবর্তন ঘটে। তেমনি 5 আগস্ট আমাদের দেশে একটা পরিবর্তন ঘটেছে। আমি কি বললাম? সময়ের প্রয়োজনে পরিস্থিতির পরিবর্তন ঘটে। তো 5 তারিখে দেশের পরিবর্তন হয়েছে। এখানে সরকার এসেছে, সে সরকার আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে। আমরা সবাই সেই স্বপ্নবাজদের সঙ্গে একই সাথে স্বপ্ন দেখব। দেশকে আগায় নেওয়ার ক্ষেত্রে আমরা সবাই দ্বিধাদ্বন্দ্বের ঊর্ধ্বে থেকে কাজ করব। এটাই হচ্ছে সময়ের দাবি। যে লোক সময়ের সাথে দৌড়তে পারে না, তার অবস্থার পরিবর্তন ঘটে না। যে মানুষ নিজেকে সাহায্য করে না, আমাদের ধর্ম বলে, আল্লাহ তাকে সাহায্য করেন না। আমাদের দেশে আজকে যে কথাটা মশিউর রহমান সাহেব বলেছেন, তার কথা আমার ভালো লেগেছে, আমি নোট করেছি। এই কথাগুলো আমরা পত্রপত্রিকায় সমালোচনা আকারে এবং প্রস্তাব আকারে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এটা অস্বীকার করবার কোনো উপায় নাই। কিন্তু আগের সরকারগুলো কারিগরি প্রশিক্ষণকে, শিক্ষাকে গুরুত্ব দেয় নাই। কিন্তু আমাদের দেশের সরকার, তার দৃষ্টির পরিবর্তন ঘটেছে এবং দেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে এবং এই টিটিসির মতো প্রতিষ্ঠানগুলো আমরা গোটা দেশে পাচ্ছি। এবং পীরগঞ্জের মানুষ ভাগ্যবান যে পীরগঞ্জে একটি প্রতিষ্ঠান হয়েছে। এটা অনেক বড় প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ তৈরি করা সম্ভব। কিন্তু প্রশ্ন আছে, আমরা কি সেটি পাচ্ছি? কেন পাচ্ছি না? এইখানে 5টা ট্রেড কেন থাকবে? এখানে তো 100টা ট্রেড থাকবার কথা। 100 ট্রেডে প্রতি বছর হাজার হাজার মানুষ তৈরি হবার কথা, কিন্তু সেটি কিন্তু পাচ্ছি না। আমাদের দেশের উদ্যোগ আছে, আমাদের দেশের আয়োজন আছে, কিন্তু সমন্বয় নাই। আপনি দেখবেন ইউনো চলে এক পাশে, ওসি চলে এক পাশে। সবাই বলে এই দেশের নাগরিকরা হচ্ছে এই দেশের মালিক, কিন্তু আমার দেশের নাগরিক যখন কোন অফিসের বাইরে দাঁড়ায়, তখন সে আর সাহেবের অফিসে ঢুকতে পারে না। কেউ যখন ঢোকে, তাকে আর কেউ বসতে দেয় না, বসতেও বলে না। এবং আমাদের প্রশাসনে যারা আছে, তারা মনে করে তারা জমিদার, আর আমরা যারা নাগরিক, তারা হচ্ছে তাদের প্রজা। এই জন্য তারা উন্মুখ হয়ে থাকে। সবাই তাদেরকে স্যার বলবে, সবাই তাদেরকে তোয়াজ করবে, তেল দেবে। শুধু তাই নয়, সামান্য একটা কাজ আদায় করবার জন্য উৎকোচও দিতে হবে, এটাও ব্র্যাকেটের মধ্যে অদৃশ্য লেখা থাকে। তো এই পরিস্থিতিতে একটা দেশ আগাতে পারে না। আজকে আমরা বলছি বিদেশে লোক পাঠাতে হবে, তো সে ভাষা জানে না, তো তাকে ভাষা শেখানোর উদ্যোগ কেন নেওয়া হয়নি? যার যার কাজ সেই কাজ করতে হবে। আমরা মনে করি একটা মানুষের 3 ধরনের দায়বদ্ধতা থাকে। একটা হচ্ছে বিবেকের দায়বদ্ধতা, একটা হচ্ছে সামাজিক দায়বদ্ধতা, আর একটা হচ্ছে রাষ্ট্রের দায়বদ্ধতা বা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা। তো আমরা এগুলো কিতাবি কথা বলি, কিন্তু বাস্তবে কেউ কোনো দায়বদ্ধতা আমরা পালন করি না। কথা বলবেন, কথার সাথে যুক্ত হবে। এই দেশে 100 ভাগ মানুষ, তার মধ্যে 80 ভাগ মানুষ সৎ, যারা পথে ঘাটে খেতে খামারে কাজ করে, শ্রম দেয় এবং তাদের জীবন শেষ করে। কিন্তু তারা ফল ভোগ করে না, তারা দুধ জাল দেয়, আর বাকি 20% ওই মোটা শর্তা তুলে খায়। এই দেশের যে শোষণ, এই দেশের যে শাসন, এই দেশের যে অকাম কুকাম, তার সবকিছু করে 20% লোক। আমাদের মতো যারা বক্তৃতা দেয়, আমাদের মতো মানুষ যারা ওয়াজ করে, তারাই অপকর্মের সাথে যুক্ত। একজন যখন রাজনৈতিক নেতা মঞ্চে আসেন, তিনি ভিক্ষা চান, যে আমাকে ভোট প্রার্থনা করছে, আমাকে ভিক্ষা দেয়া হোক। তিনি যখন ক্ষমতা হাতে পান, তখন তার আচরণ হয় আমলার মতো, তিনিও আমলা বনে যান।
এই কথাগুলো ভালো লাগছে না, কিন্তু এই কথাগুলো জাকারিয়া ভাই আমাদের বলতে হবে। কারণ আমরা যারা আছি, আমরা এই সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, দেশকে আগায় নেওয়ার ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করি। আমরা বলি সাংবাদিকরা মিথ্যার সাথে আপোষ, আর যাই হোক সাংবাদিকতা নয়। আমরা কোনো মিথ্যার সঙ্গে আপোষ করতে চাই না, এবং সময়ের যে প্রয়োজন সেই প্রয়োজনকে গুরুত্ব দিতে চাই, সম্মান করতে চাই, শ্রদ্ধা করতে চাই। দেশের অবহেলিত মানুষকে আমরা আগায় দিতে চাই। আজকে গোটা দেশে দিবসটা পালন হচ্ছে, এই দিবসকে গুরুত্ব দিতে হবে। আমি অনুরোধ করব টিটিসিকে, কে এই এখানে আমাদের মশহুর ভাই বলেছেন এখানে কেউ আসে না, এখানে কেন আসবে? এখানে তো অনেকেই জানে না এখানে কি হয়। যেমন এখানে জাকারিয়া সাহেব বলেছেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক বসে আছে টাকা দেওয়ার জন্য। আবার এখানে ভাই বলেছেন উনি বিদেশে দেখেছেন যে মানুষ কঠোর পরিশ্রম করে। বাংলাদেশের মানুষও পরিশ্রম করতে জানে, বাংলাদেশের মানুষ 18 ঘন্টা পরিশ্রম করে, কিন্তু তিনি তার যোগ্য সম্মান, যোগ্য যে প্রাপ্য, যোগ্য যে প্রাপ্তি, ফসলের যে ন্যায্য মূল্য, সেটা কিন্তু তিনি পান না। একটা মজুরকে, একটা শ্রমিকের বেতন কত হওয়ার কথা, কিন্তু শ্রমিকের ঘামকে মালিকের পুঁজিতে পরিণত করে শোষণের ধারা, শোষণের রাস্তাকে প্রশস্ত করা হয়েছে। সেই শোষণের কারণে ওই মালিকের বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, বিদেশে টাকার পাচার করছে। আর আমার দেশের লোক, আমার দেশের শ্রমিক, আমার গার্মেন্টস কর্মী 3 মাস 4 মাস থেকে বেতন না পায় শেষে পেটে পাথর বেঁধে রাস্তা অবরোধ করছে। এটি কি অস্বীকার কেউ করতে পারেন? যে লোক পোশাক তৈরি করে তার পোশাক নাই, যে লোক অন্যের বাড়ি তৈরি করে দেয় তার নিজের ঘর নাই, যে লোক ইট তৈরি করে ওর 1000 ইট কেনার টাকা সারা বছরেও একখানে জমা হয় না। তাহলে কি করতে হবে? আমরা কি বসে থাকবো? বিদেশে 1 কোটি মানুষ আছে আমাদের। আমরা মনে করি মাননীয় অধ্যক্ষ মহোদয়, আরো 1 কোটি মানুষ বিদেশে পাঠানো দরকার। কিভাবে? আমি একটা আগের কথায় বক্তৃতায় বলতাম যে আমরা যদি দেশে দেশে নৌকোতে করে কিংবা জাহাজে করে দেশে দেশে লোক নামিয়ে দিয়ে আসতে পারি, তাহলে 50 বছর পর গোটা বিশ্ব শাসন করবে বাঙালি। আমার কথাটা বুঝতে পেরেছেন? বাঙালিদেরকে যদি বিশ্বের 200 দেশে আমরা 2 কোটি বাঙালিকে নামাই দেই, তাহলে ওই যে ব্রিটিশদের মতো 50 বছর পর গোটা বিশ্ব শাসন করবে বাঙালি। বাঙালির সেই বুদ্ধি এবং যোগ্যতা আছে। আমি বাঙালিকে ছোট করার পক্ষে নই। কিন্তু বিদেশ যাবার ক্ষেত্রে, বিদেশে লোক পাঠানোর ক্ষেত্রে এখানে কথাটা উঠে এসেছে যে বাইরের কাছে আমার দেশের সরকার জিম্মি। কেন হবে? ওই বাইরায় কারা আছে? ওই সরকারের এজেন্টরা আছে। বাইরের কারা আছে? ওই দলীয় রাজনৈতিক নেতারা লাইসেন্স নিয়েছেন। ফলে কি হচ্ছে? 33,000 টাকায় যেখানে বিদেশে যাওয়া যায় সেটা 5 লক্ষ টাকা দিতে হচ্ছে। এটা সরকার জানে না? প্রবাসী কল্যাণ মন্ত্রী জানে না? প্রবাসী কল্যাণ মন্ত্রীর সম্পদের পরিমাণ কত এই কয় বছরে? তার হিসাব নেওয়া দরকার। কেন বিদেশে যাবে এত লোক, এত টাকা দিয়ে? আমরা লোক পাঠাবো, দক্ষ লোক। দক্ষ লোক তৈরি করবে কে? টিটিসি করবে। গোটা বাংলাদেশে তো টিটিসি নাই। কয়টা আছে? 104টা। অনেকগুলো প্রতিষ্ঠান, আমার জানা ছিল না, সরি, অনেকগুলো প্রতিষ্ঠান। তাহলে আমরা একটা পরিসংখ্যান পেতে চাই, তথ্য পেতে চাই। এটা হয়েছে কয় বছর? 10 বছর। আচ্ছা, 22 সাল থেকে 24 সাল হলো 2 বছর। 2 বছরে আমরা কতজন মানুষকে প্রশিক্ষণ দিতে পেরেছি স্যার? আমাদের প্রশিক্ষণ কার্যক্রম অ্যাকচুয়ালি শুরু হয়েছে 23 থেকে আর কি। প্রশিক্ষণ কেমন হবে আমাদের এই পর্যন্ত? নিয়মিত 200-250 গোটা মানে রংপুর বিভাগ মিলে, শুধু পীরগঞ্জে সব মিলে আমরা 400 হবে। আচ্ছা, 400। অথচ আপনারা দেখেন আমরা কিন্তু এই 400 লোককে বিদেশে পাঠাতে পারি নাই বা কর্মে নিয়োজিত করতে পারি নাই। একটা পরিসংখ্যান যদি দেখি, আমরা ব্র্যাকের
জেলা প্রশাসক রংপুরের সে অফিসেও আমরা আলোচনা করেছি, কথা বলেছি। তারা বিদেশ থেকে কোন লোকটা ফেরত আসছে সেটার তালিকা করার পক্ষে। আমরা বলতেছি বিদেশ যেতে কে কে চায়, আসুন তার তালিকা করি, তাদেরকে উস্কে দেই, তাদেরকে বিদেশে পাঠাই। যেহেতু আমার দেশের এখন সবচেয়ে বিদেশি অর্থের যোগানদাতা হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধারা, সেই জন্য তাদেরকে আমাদের পাঠানোর উদ্যোগ নিতে হবে। সেই তালিকাটা কিন্তু আজও জেলা প্রশাসন করে নাই, আমরা করতে পারি নাই। আমাদের কেতাবিকতার বাইরে বাস্তবতাকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা সবসময় অনুরোধ রাখবো। ব্র্যাক অনেকগুলো কাজ করছে, সীমিত শক্তি নেই, আমরাও তাদের সঙ্গে আছি এবং আমরা আপনাদের পক্ষ থেকে ব্র্যাকেই আমাদেরকে প্রবাস বন্ধু এই ফোরাম গঠন করে দিয়েছে, সেখানে বসে কিন্তু আমরা বিদেশ ফেরতদের পক্ষে আমরা কথা বলি। কিন্তু পীরগঞ্জে কিন্তু সবচেয়ে কম মানুষ বিদেশে গেছে, আমরা তাদেরকে পাঠাতে পারি না, তাদেরকে আমরা উস্কে দিতে পারি না। আমাদের দায়িত্বটা কি, আমরা কোন দায়িত্বটা পালন করি? আমরা সাংবাদিকরা যে কোনো মিটিংয়ে গেলে, যে কোনো কাজে গেলে আমরা সবাইকে কিন্তু উস্কে দিতে চাই, তাদেরকে উৎসাহিত করতে চাই, এটা আমাদের কাজ। এখানে আমরা যারা আছি আজকে আমাদেরকে অঙ্গীকার করতে হবে এই দিনটার তো মূল্য আছে এবং এই দিনটা তো একটা গুরুত্বপূর্ণ দিন। এখানে গোটা বিশ্বের মানুষ যেমন কাজ করছে, বাংলাদেশের মানুষ কাজ করছে, পীরগঞ্জে করছে। আমরা এখান থেকে ফিরে গিয়ে আমরা সবাই যদি 5টা করে মানুষকে উদ্বুদ্ধ করি যে বিদেশ যাও, প্রশিক্ষণ নাও। এই যে এখান থেকে বলা হয়েছে যে আমরা টিটিসির মতো এখানে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, এখানে ভালো একটা ট্রেড আছে আমি মনে করি, সেটা হচ্ছে ড্রাইভিং এর কিন্তু সব দেশেই চাহিদা আছে। তো সেখানে আমরা কি করতে পারি, ভর্তি করাতে পারি এবং তাদেরকে পাঠাতে পারি। এই কাজটাও আমাদের, আমরা এটা করব তো এখান থেকে গিয়ে অবশ্যই আমরা এটা করব। এবং যারা বিদেশ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে এসছে, এই যে নিবন্ধন করা যায় এই কথাটা আমি আজকে শুনলাম, তাহলে আমরা সেই লোকগুলোকে নিবন্ধন কেন করাতে পারি না, সেটাও আমাদের ব্যর্থতা। আমরা সেখান থেকে এই কাজটা করতে চাই যারাই আছে। আর সবচেয়ে যে বড় কথা, আমরা এখানে অনুরোধ রাখবো যে এত বড় প্রতিষ্ঠান, অত্যন্ত দক্ষ মানুষ এখানে আছেন, আমাদের অধ্যক্ষ মহোদয়, আমাদের অনুরোধ হচ্ছে যে এরপরে আপনি যদি আমাদের সাংবাদিকদের নিয়ে একটা আপনি চাচক্রের আয়োজন করেন, নিশ্চয়ই আমরা সাংবাদিকরা আসব সেখানে। এই যে আপনি আজকে যে মেসেজটা আমাদেরকে দিলেন যে এইখানে ট্রেডগুলোতে মানুষ নিয়ে আসা, অত মানুষ, দক্ষ মানুষ তৈরি করার যে উদ্যোগ, সেই ব্যাপারে আমরা আপনার পাশে থাকতে চাই, আপনাকে সহযোগিতা করতে চাই এবং আমরা সবাই আপনাকে সহযোগিতা করব। ঠিক আছে তো? আমরা করব। তো আমি কথা বেশি বাড়াবো না, আমি এখন শেষের দিকে আসতে চাচ্ছি। সেটা হচ্ছে যে প্রতিটা মানুষ এখানে, মশুর ভাই একটা কথা বলেছেন, আমরা মিথ্যা কথা বলি। আমরা মিথ্যা কথা বলি না, বাংলাদেশের মানুষ মিথ্যা কথা বলে না, তবে থেকে বাধ্য হয়ে কিছু কথা তারা ঘুরিয়ে বলে, এটা মিথ্যা নয়। কথা আমরা ঘুরিয়ে বলি, মিথ্যা আমরা বলি না। বাংলাদেশের মানুষ খুবই অনেস্ট, পৃথিবীর মধ্যে অনেস্ট। এবং আমি সুখের কথাটা কেন বললাম, আমরা কেন সুখী, আমি নেপালে এই এক মাস আছে, অক্টোবরে আমি একটা বড় কনফারেন্সে গেছিলাম কবি হিসাবে। তো সেখানে আমি দেখে আসছি একটা কাঁচা ডিমের দাম 25 রুপি, একটা কাঁচা ডিমের দাম, একটা সিঙ্গারের দাম 25 রুপি, 1 কেজি যে কোনো সবজির দাম 125 থেকে 30 রুপি, 1 কেজি চালের দাম 150 রুপি। তো তার থেকে আমরা ভালো আছি কিনা? 10 টাকা, 15 টাকা, 20 টাকাতে কপি পাওয়া যায়, শাকসবজি পাওয়া যায় এবং আমাদের এখানে অল্প পরিশ্রমে যে অর্থটা আসে সেটা দিয়ে জীবন নির্বাহ করা সম্ভব। কিন্তু এটাই বড় কথা নয়, আমাদেরকে দেশের স্বার্থে বিদেশে যেতে হবে এবং রেমিটেন্স বাড়াতে হবে যাতে বাংলাদেশকে আমরা সমৃদ্ধ করতে পারি। এবং ব্র্যাক যে কাজ করছে, এই ব্র্যাকের সাথে আমাদের আরো যুক্ত হতে হবে, ব্র্যাকের কাছে আমাদের আরো সাহায্য সহযোগিতার দরকার। এবং আমরা আশা করব ব্র্যাক যা করছে আগামীতে আরো বেশি কিছু করবেন। এবং এখানে সুন্দর কথা উনি একটা প্রস্তাব দিয়েছেন জাকারিয়া ভাই, যে যেসব
লোকজন ফেরত এসছে, ওনার তালিকাভুক্ত আছে জাকারিয়া ভাই প্লিজ। তো তাদেরকে এখানে প্রশিক্ষণে যদি যুক্ত করা যায়, এটা একটা ভালো প্রস্তাব। আমি আমাদের অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করব যে তাদের এই বিষয়টা সহানুভূতির সাথে দেখার জন্য আমি প্রবাস বন্ধু ফোরামের পক্ষ থেকে আপনাকে অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে কথা আর বাড়াবো না, অনেকগুলো কথা হয়ে গেছে। আগামীতে আমরা আবারও বসতে চাই, আবারও বসবো, এবং কার কার কাছে কি কি আইডিয়া আছে নতুন নতুন, এগুলো আপনারা বলবেন, প্রস্তাব করবেন, এবং রাষ্ট্রের প্রতি আপনাদের, রাষ্ট্রের কাছে আপনাদের যে দাবি, আপনাদের যে কথা, সেগুলো সাংবাদিকদের সামনে বলবেন। সাংবাদিকরা আপনাদের কথাগুলোকে অনেক দূর নিয়ে যাবে। আমাদের মশিউর ভাই বলেছেন কথাগুলো যায় না, কথাগুলো যায়, কথাগুলো যায় পত্রিকার মাধ্যমে, এবং সরকারের যে এজেন্ট থাকে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক থাকে, তাদের মাধ্যমে যায়। আমরাও আজকে এই মিটিংয়ে যা যা আলোচনা হলো, এগুলো যেমন খবরে যাবে, এগুলো সেই রকম একটি সাব এডিটোরিয়াল করেও আমরা এগুলো সরকারের দৃষ্টিতে আনার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা আগামী দিনে সুন্দর একটা বাংলাদেশ, স্বনির্ভর একটি বাংলাদেশ গড়ার ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং প্রতিজ্ঞা করে আমি আমার কথা শেষ করছি। আপনাদেরকে সবসময় পাশে চাই। আসসালামু আলাইকুম।